শরীরটা বড্ড দুর্বল লাগছে, খুব খুব কষ্ট হচ্ছে। তার উপরে হিসেবের খাতায় খরচের বহর দেখে মাথা ব্যথা হয়ে গেল। ওমা, আপনার আবার কি হলো মহারাজ? আর বলো না মন্ত্রী, কালকে থেকে 7-8 বার ঘরে বাইরে হয়ে গেল। এদিকে রাজবৈদ্যও তো নেই। খুব মুশকিল। আচ্ছা পণ্ডিত, তুমি তোমার পাঁজিটা এনেছো? হ্যাঁ মহারাজ, এনেছি। একটু দাও তো। আর পাঁজি দেখে কাজ নেই মহারাজ। আগামী সপ্তাহেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, জন্মাষ্টমী, তালের বড়া খাওয়ার দিন। আমার যা শরীর খারাপ, তাতে কতদূর কি করতে পারবো সেটাই তো বুঝতে পারছি না। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনার শরীর সুস্থ করার জন্য ওষুধ খেতে হবে তো মহারাজ। রাজবৈদ্য যে বিশেষ কাজে গিয়েছিল, সেখান থেকে আজকে রাতেই ফিরে আসবে। ওরে বাবা রে, আবার পেটটা গুড়গুড় করছে। আজ তোমাদের ছুটি। ওরে বাবা রে, ও ও ও কিরে, তোরা ব্যাপারটা বুঝতে পারছিস তো? আপনি ছুঁয়ে ঢুকবেন আর ফাল হয়ে বেরোবেন। আর সেই কাজটায় যদি সফল হতে পারি, তবে তোদের আর কোনো চিন্তা থাকবে না। তাহলে সেই আনন্দে কিছু পয়সা করে দিন। ও রানী, কি কষ্ট! আবার জ্বর চলে এলো। একই মহারাজ, আপনার পেটের সমস্যা মাথায় উঠে গেল? আর বলো না গোপাল, এই দুপুর থেকে আমার ধুম জ্বর। কই দেখি দেখি। একই মহারাজ, আপনার পুরো কপাল তো পুড়ে যাচ্ছে। গোপাল, তুমি তো বুঝতেই পারছো আমার যা শরীরের অবস্থা, এই নিয়ে তো আর রাজসভা চালানো সম্ভব নয়। হ্যাঁ, খুব মুশকিল। ঠিক আছে, আমি দেখছি অন্য কোনো কবিরাজের খোঁজ পাই কিনা। অন্য কবিরাজ এসেছিল গোপাল, কিন্তু ওনার পাঁচন খাওয়ার পর তো জ্বর চলে এলো। এ তো হিতে বিপরীত অবস্থা হয়েছে মহারাজের। একটা কথা শোনো গোপাল, আমার শরীর খারাপ বলে এবারে জন্মাষ্টমীর পুজোয় যেন কোনো খামতি না হয়। তোমরা সকল সভাসদেরা মিলেমিশে দায়িত্ব নিয়ে কাজটা করবে। রাজবৈদ্য তো আজকে রাতেই চলে আসবেন। আমি রাজবৈদ্যর বাড়িতে বলে রাখছি যেন অতি শীঘ্র রাজবাড়িতে চলে আসেন। আচ্ছা। কখন থেকে দাঁড়িয়ে আছি, এত লোক চলে গেল, বৈদ্যর দেখা নেই। ওই তো রাজবৈদ্য। কু 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 কু। হ্যাঁ, কি রে বাবা, ভাদ্র মাসে কোকিল ডাকছে, তাও আবার এই রাতের বেলা। কদিন কৃষ্ণনগরে ছিলাম না, তার মধ্যে এত পরিবর্তন। এই ছাড় বলছি, ছাড়। চুপ, বেশি কথা বললে একদম গাল করে দেব। ওরে বাবা রে! এত রাত হয়ে গেল, এখনো রাজবৈদ্য এলো না যে। না, যাই দেখি, একটু সামনের দিকটা এগিয়ে যাই। আমার মনটা তখন থেকে কেমন কো গাইছে। এত রাত হয়ে গেল, এখনো রাজবৈদ্যর দেখা নেই। আরে আরে, এ তো দেখে মনে হচ্ছে রাজবৈদ্যর থলে। আরে, এই তো বিভিন্ন পাচনের শিশি। তার মানে নিশ্চয়ই রাজবৈদ্য আশেপাশেই কোথাও একটা রয়েছেন। উফ, সারা রাত খুঁজলাম, কোথাও রাজবৈদ্যকে দেখতে পেলাম না। না, যাই, ব্যাপারটা মহারাজের কাছে জানাই গিয়ে। মহারাজ, মহারাজ! তোমাদের মহারাজের শরীর তো আরো অসুস্থ হয়ে যাচ্ছে। সে কি,
এদিকে বৈদ্যকেও পাওয়া যাচ্ছে না। আমি রাতে বৈদ্যের খোঁজ করতে গিয়ে এটা পেলাম, রাজবৈদ্যর থলে। আহ দেখো, থলে ফেলে আবার কোথায় গেল? আচ্ছা গোপাল, আমি না খুবই অসুস্থ। শোনো, আজকে বেলার দিকে সকল সভাসদদের আমার ঘরে দেখা করতে বলো। আচ্ছা মহারাজ, আপনি বিশ্রাম নিন। আর এই থলে রাজবৈদ্যের বাড়ি দিয়ে এসো গোপাল। আচ্ছা। শোনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার শরীরের যা অবস্থা, তাতে কখন কি হয় সেটা তো আমি জানি না। ভবিষ্যতের কথা চিন্তা করে আমি যতদিন না সুস্থ হচ্ছি ততদিন আমার রাজত্বের দেখভাল মন্ত্রী করবে। এই নাও মুক্তারনামা। যথা আজ্ঞা মহারাজ, আমি নিপুণ হাতে সব বুঝে নেব। উফ, কি মজা! আমি এখন রাজা। মহারাজ, বলছিলাম যে কদিন পরেই তো জন্মাষ্টমী। রাজবাড়িতে প্রত্যেক বছরের মতো এবারেও তো পুজো হবে। ওই সেই পুজোতে কার কার কি দায়িত্ব থাকবে একটু যদি বলে দেন। গোপাল, তুমি দশকর্মার বাজার দোকান করবে, সভাকবি আলপনা দেবে, আর পণ্ডিত পুজোর বাসনপত্র সব ধুয়ে মুছে রাখবে। জ্যোতিষী আর অমাত্য তোমরা দুজনে অতিথিদের নিমন্ত্রণ করবে। সেনাপতি, তুমি গাছ থেকে তাল পেড়ে নিয়ে আসবে। আচ্ছা মহারাজ। মহারাজ, আর বৈদ্য তো এখনো এলো না। তাহলে আর কোনো চিন্তাই থাকলো না, আমি পুরো দায়িত্ব বুঝে নেব। আপনি মহারাজ এখন নিশ্চিন্তে বিশ্রাম নিন। আমি তো এখন সাময়িক রাজা, আমি সব সামলে নেব। বাহ 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 বাহ, সাময়িক দায়িত্ব পেয়ে যেন সাপের 5 পা দেখেছে। যেহেতু জন্মাষ্টমীর পুজোর আর বেশি দেরি নেই, তাই তোমরা আজ থেকেই কাজ শুরু করে দাও। আর আজকে সন্ধ্যেবেলার মধ্যে বাইরের কাজ মিটিয়ে আমার সাথে রাজবাড়ির ঠাকুর দালানে দেখা করো, কেমন? আচ্ছা আচ্ছা। শোনো, রাজবাড়ির শ্রীকৃষ্ণ পুজো বলে কথা, কোনো জিনিস যেন খারাপ না হয়। সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না গোপাল দাদা। এই সরা পইতে ধূপ ধুনো সব ভালো জিনিস দিয়েছি। কোনো একটা দ্রব্য খারাপ হলে আমি আমার নাম বদলে দেব গোপাল দাদা। হ্যাঁ। আর রাজবাড়ির নাম ডুবে যাবে। ব্যাস, মোটামুটি কাছাকাছি সকল গ্রামবাসীদেরকেই নিমন্ত্রণ করা হয়ে গেল। আজকে সন্ধেবেলা মন্ত্রীমশাইকে এই তালিকা দেখিয়ে দেব। হে ঠাকুর, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে এখান থেকে বের করো, উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো। কি কুক্ষণে যে এই জঙ্গলের রাস্তা দিয়ে ফিরতে গেলাম কে জানে। একটা দরজা পেটানোর আওয়াজটা বন্ধ হয়ে গেল না? হ্যাঁ, তাই তো, মরে গেল না তো। চল ঘরে ঢুকে দেখি। কোথায় রাজবৈদ্য, কোথায়? এই পালিয়ে গেল, পালিয়ে গেল। ধর 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 ধর। দূর দূর, ওদের দিয়ে যদি একটা কাজ ঠিক করে হয় তাহলেই হয়েছে। জলজ্যান্ত মানুষটা ঘর থেকে পালিয়ে গেল। আমরা বুঝতে পারিনি মন্ত্রী মশাই আমাদের এভাবে ধাপ্পা দিয়ে পালাবে। এবার তো মহারাজের কাছে গিয়ে সব গড় গড় করে বলে দিক, মহারাজকে ওষুধ দিক, আর আমার সব পরিকল্পনা চৌপাট হয়ে যাক। আপনি আগে আগেই সব ভেবে নিয়েছেন। আমরা তো মুখ ঢেকেই ছিলাম। বৈদ্য সেইভাবে কিছু বুঝতে পারেনি আমরা কে বা কারা। আর এখন তো আপনি মহারাজ, মহারাজের ঘরে বৈদ্যকে ঢুকতেই দেবেন না। আর যদি মহারাজের জন্য কোনো পথ্য নিয়ে আসে তাহলে সেটা পাল্টে দেবেন। যাই গিয়ে দেখি বৈদ্য ফিরল কিনা। আরে, তুমি ফিরে এসেছো যে? কোথায় ছিলে তুমি? তোমার থলে তো জঙ্গলের রাস্তায় পড়েছিল। আমাকে দুজন বন্দি করে রেখে দিয়েছিল, বুদ্ধি করে পালিয়ে এসেছি। বুঝলাম, মহারাজ ভীষণ অসুস্থ, বাইরের কোনো কবিরাজ বৈদ্যের পথে কাজ হচ্ছে না। চলো চলো চলো। আমি এক্ষুনি মহারাজের সাথে দেখা করতে যাচ্ছি। কই দেখি গোপাল, তুমি কিরকম দশকর্মার বাজার করেছো?
কি গোপাল, এক একটা পাটকাঠি এক এক মাপের কেন? কোনোটা একটু সরু, কোনোটা একটু মোটা। আগে পাটকাঠি তো এরকমই হয় মন্ত্রী মশাই। না না না, আমি ভেবেছিলাম সব কটা পাটকাঠি সমান মাপের হবে। যাও, তোমার চাকরি গেল। কালকে থেকে তুমি আর এই রাজবাড়ির সভাসদ নও, কেমন? এ কি কথা বলছেন মন্ত্রী মশাই? আমার চাকরি কেড়ে নেওয়ার আপনি কে? হ্যাঁ, এখন আমি রাজা। বেরিয়ে যাও। এ কি সেনাপতি, একটা তাল ছোট একটা বড়। বেরিয়ে যাও রাজবাড়ি থেকে, আজ থেকে তোমারও চাকরি শেষ। আমরা আমাদের কাজ করেছি মন্ত্রী মশাই, সকল গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছি। এই দেখুন তালিকা। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু এই তালিকায় তো আমার নাম নেই। শুধু নাম বলে না, আমি এই রাজ্যের রাজা। এ কি, আপনাকে নিমন্ত্রণ করার কোনো মানে হয়? আপনি তো এমনিতেই আছেন। ওসব এমনি অমনি বুঝি না। তোমাদেরও চাকরি গেল। শুধু তাই নয়, আমি আর কোনো পুরনো অপদার্থ রাজসভাসদদের নিয়ে কাজ করতে পারবো না। তোমাদের সবার ছুটি। আপনার অবর্তমানে মহারাজের কি অবস্থা হয়েছে দেখুন রাজবৈদ্য মশাই। একদম চিন্তা করবেন না রানীমা, আমি কালকে সকাল সকাল পাচন নিয়ে আসবো। কালকে বিকালের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তাই তাই করো বৈদ্য, তাই করো। একই বৈদ্য, তুমি বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে? মহারাজের সাথে দেখা করবার জন্য আবার কিসের অনুমতি লাগবে? উনি অসুস্থ, তাই দেখতে গেছিলাম। কালকে সকালে পাচন বানিয়ে নিয়ে আসবো, আর বিকেলের মধ্যে সেরে উঠবেন। উনি এখন প্রাক্তন মহারাজ। ওনার অসুস্থতা চলাকালীন এই রাজ্যের রাজা আমি। কালকে সকালে পাচন আমার হাতে আমার বাড়িতে দেবে। হ্যাঁ, আমি নিজের হাতে মহারাজকে খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। এই নিন মন্ত্রী মশাই, আমার বানানো অব্যর্থ পাঁচন। ঠিক আছে, ঠিক আছে। যদি মহারাজের রোগ না সারে, আমি তোমাকে রাজসভা থেকে তাড়িয়ে দেবো বৈদ্য। না 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 না, সারবে সারবে। বেশ, তুমি এখন এসো। এইবার পাঁচনটা বদলে ফেলতে হবে। মহারাজকে সুস্থ হতে দেওয়া যাবে না। যতদিন অসুস্থ ততদিনই আমি রাজা। নিন মহারাজ, বৈদ্যের বানানো এই পাঁচনটা ঢকঢক করে খেয়ে নিন তো। আসুন। আচ্ছা আচ্ছা, এ কি, কোনো স্বাদই তো নেই। কি কষ্ট। বৈদ্য যেমন বানিয়েছেন তেমনই তো স্বাদ হবে। চললাম মহারাজ, বিকেলে আসছি। বৈদ্য মশাই, আপনার পাচনে মহারাজ সুস্থ হবেন তো? নিশ্চয়ই হবে। এর আগেও আমার এই পাচনে সুস্থ হয়ে উঠেছেন, এবারেও হবেন। মহারাজের জ্বরটা একবার গা থেকে নামলেই সুস্থ হয়ে উঠবেন। জন্মাষ্টমীর আগে মহারাজের সুস্থ হয়ে ওঠা খুব দরকার। মন্ত্রীমশাই ক্ষমতা পেয়ে আমাদের সবার চাকরি খেয়েছেন। এবার আমার দেওয়া পাচনে মহারাজ সুস্থ না হলে আমার চাকরিও খাবেন। তুমি নিজে হাতে মহারাজকে পাচন দিয়ে এসেছো তো? তাহলে তো ভালোই হতো। মন্ত্রী ওনার বাড়িতে নিলেন, বললেন উনি খাওয়াবেন। আমার রাজবাড়িতে ওনার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। কি যে শুরু করেছেন। চলো, বিকেলে আমরা রাজবাড়িতে একবার খোঁজ নিতে যাব। চলো। বেশ। একই বৈদ্য আর গোপাল, তোমরা আবার এখানে এসেছো কেন? মহারাজের খোঁজ নিতে এলাম। তোমার পাচনে কাজ হয়নি বৈদ্য, তোমার রাজসভার চাকরি শেষ। না না, এ হতে পারে না। এটাই হয়েছে। বেরিয়ে যাও। আমি নিশ্চিত, হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত মন্ত্রী মশাই ওই পাঁচন মহারাজকে দেননি, নইলে মহারাজ সুস্থ হতে বাধ্য। আমরা রাজবাড়িতে ঢুকতে পারবো না,
এদিকে পাঁচনও খাওয়াতে হবে। একটা একটা উপায় ভাবতে হবে, বুঝলে, কি করে পাঁচন খাওয়ানো যায়। এই পাঁচন অব্যর্থ পাচন, এক ফোঁটা খেলেও মহারাজ সুস্থ হবেন। কোনো খাবারে মেশাতেও হবে না, পাঁচন মহারাজ নিজে হাতে খাবেন। এর জন্য চাই একটা বই আর একজন লেখক। লেখক তো আমাদের কবি আছে। শোনো, তুমি তোমার জড়িবুটি গুঁড়ো করে আমার কাছে নিয়ে এসো, আমি কবির সাথে কথা বলে বাকি ব্যবস্থা করছি। আচ্ছা, কি সভাকবি, পারবে তো? নিশ্চয়ই পারবো। মহারাজের সাথে সাথে আমাদের জীবন মরণ এতে লুকিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আসার আগে মহারাজকে সুস্থ করতেই হবে। একি সভাকবি, আপনি কি করছেন? আমি মহারাজের সাথে দেখা করতে এলাম। মহারাজের তো মরমর অবস্থা, তাই ওনাকে শেষকালে কিছু কবিতা শোনাবো। রাজবাড়ি ঢোকা নিষেধ, মন্ত্রী মশাই বলে দিয়েছেন। ঠিক আছে, তাহলে মহারাজকে বলো এই বইটা যেন উনি নিজে মানে বুঝে পড়েন। ওনার যা অবস্থা, উনি তো আর থাকবেন না, তাই ওনার জন্য এই শেষ উপহার। বেশ, কবি ভালোই করেছে, এমনিতেই তো এই কষ্টে চোখে ঘুম আসছে না। দাও দাও বইটা পড়ি। আমাদের রাজ্য স্বর্গরাজ্য, কৃষ্ণনগর নাম, মহারাজা কৃষ্ণচন্দ্রের এই রাজ্যেই ধাম। বাহ বাহ বাহ, কি সুন্দর কবিতা লিখেছে। হ্যাঁ, ও রানী, রানী, আমি একদম সুস্থ। বলেন কি? হ্যাঁ রানী, একটু জ্বর জ্বালা কষ্ট কিচ্ছু নেই। একই শুয়ে পড়ুন মহারাজ। আমি এখন সম্পূর্ণ সুস্থ। কি করে? এই তো কালকেও অসুস্থ ছিলেন। হ্যাঁ, এখন আমি সুস্থ। তার মানে এখন থেকে আমি আবার রাজা। তুমি যাদের যাদের চাকরি থেকে বরখাস্ত করেছো সবাইকে এক্ষুনি রাজসভায় ডাকো। এই মাটি করেছে, কিন্তু কোনো কিন্তু না। সবই প্রভু কৃষ্ণের আশীর্বাদ। প্রভু তুমি আছো প্রভু। দূর দূর, ভাল লাগে না। কত পরিকল্পনা, সব চলে। দূর। মহারাজ, আমি জানতাম আপনি সুস্থ হবেন। আপনি কাল কবির দেওয়া বইটা পড়েছেন তো? হ্যাঁ। হ্যাঁ, সবই ওই বইয়ের লীলা। মানে? মানে ওই বইয়ের প্রত্যেক পাতায় পাতায় বৈদ্যের বানানো পাঁচনের জড়িবুটির গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। আপনি তো বই পড়ার সময় থুতু দিয়ে পাতা উল্টান। এটা আমার একটা মুদ্রা দোষ। ওই দোষী গুণ হয়ে গেছে মহারাজ। কিন্তু আমাকে যে মন্ত্রী বৈদ্যের দেওয়া পাঁচন খাওয়ালো, কই তাতে তো সারলো না। উনি আদৌ আমার দেওয়া পাঁচন দিয়েছেন কিনা সন্দেহ, কারণ আপনি সুস্থ না হলে তো উনি রাজা থেকে যেতেন আর এভাবে সকলের ওপর অত্যাচার করতেন। সাবাস গোপাল, তোমার কি বুদ্ধি। শোনো মন্ত্রী, তোমাকে অনেক শাস্তি দিয়েছি, এবারে আর দেব না। আগামীকাল তো জন্মাষ্টমী। হ্যাঁ, এবারে জন্মাষ্টমীতে রাজবাড়িতে ভোগ রান্না হবে, লোকজন পাত পেড়ে খাবে, আর তারপরে তুমি সমস্ত বাসন পরিষ্কার করবে। গোপাল সেই সব তদারকি করবে। এটা উচিত না। আমি বুঝবো কোনটা উচিত আর কোনটা অনুচিত। তুমি আমার অসুস্থতার সময় সকলের সাথে যে দুর্ব্যবহার করেছো, এটাই তোমার শাস্তি। তোর প্রত্যেকবার গোপালের জন্য আমি ফেঁসে যাই।
জোর হাত করে বলুন, জয় শ্রীকৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি সকলের কল্যাণ করো, অধর্মের বিনাশ করো। জয় জয় শ্রীকৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি সকলের কল্যাণ করো, অধর্মের বিনাশ করো। দূর দূর দূর, ইস, এক যা যা যা, পুরো জীবনটা কালি হয়ে গেল। দেখলেন তো, সবই গোপালের লীলা। ঈশ্বর হোক বা মানুষ, হ্যাঁ